ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়। অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট। ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ছটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা। আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করল ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি। এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোবেল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য। রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় 3 দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়। তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের 2 পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। পুতিন কি ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে সাহায্য করছে? গোপন এক রাতের অন্ধকার সফরে শুরু হয় এই গল্প। একদল ইরানি বিজ্ঞানী চুপিসারে পা রেখেছিলেন রাশিয়ার মাটিতে। তাদের মিশন ছিল অত্যন্ত গোপনীয়। এই সফরের পেছনে লুকিয়েছিল একটি গভীর পরিকল্পনা, যা বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিতে পারে। সবার মনে একটাই প্রশ্ন, পুতিন কি তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করছেন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন যেন এক সিনেমার প্লট উন্মোচন করেছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের অগাস্ট মাসে ইরানের একদল বিজ্ঞানী গোপনে রাশিয়া সফর করেন। তাদের লক্ষ্য ছিল শুধু সাধারণ প্রযুক্তি নয়, এমন কিছু দ্বৈত ব্যবহারের প্রযুক্তি জোগাড় করা যা সামরিক কাজেও ব্যবহার করা যায়। এই 5 সদস্যের দলের নেতৃত্বে ছিলেন একজন পরমাণু পদার্থবিদ আলী কালভান্দর, যিনি ইরানের সামরিক গবেষণা সংস্থা SPND এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এই সংস্থাটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে সরাসরি যুক্ত। দলের মধ্যে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তাও ছিলেন, যা এই সফরের উদ্দেশ্যকে আরও রহস্যময় করে তোলে। ফাইন্যান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এই তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, 2024 সালের অগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন।
তখন কালভান্ট বলেছেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা SPNDর সাথে যুক্ত সদস্যরা ছিলেন। ইরানের প্রতিনিধি দল রাশিয়ার বিজ্ঞানীদের সাথে দেখা করে এবং এমন সব কোম্পানি পরিদর্শন করে যারা অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি নিয়ে কাজ করে। তাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল ট্রিটিয়াম নামক একটি হাইসোটপ, যা পারমাণবিক ওয়ারহেড তৈরিতে অপরিহার্য। এই সফর শুরুর আগে তারা এক চিঠিতে ট্রিটিয়াম, স্ট্রন্টিয়াম 90 এবং নিকেল 63 এর মতো সংবেদনশীল উপাদানগুলো সরবরাহের অনুরোধ করে। এই উপাদানগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর থেকে এক নতুন সত্য সামনে এসেছে। এতদিন ধরে রাশিয়া পারমাণবিক ইরানের ঘোর বিরোধী ছিল, কিন্তু এই গোপন সফর প্রমাণ করে যে মস্কোর অবস্থান হয়তো বদলাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ফেডারেল সিকিউরিটি সার্ভিসের অনুমোদন ছাড়া এই ধরনের সফর ও প্রযুক্তিগত আলোচনা সম্ভব নয়। এর অর্থ রাশিয়া হয়তো এখন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে গোপনে সমর্থন করছে। এই খবরটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ইরান তার পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। ইরানের এই সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে। জুন মাসে ইসরায়েলি বাহিনী SPND সদর দপ্তরে হামলা চালিয়েছিল, যেখানে বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। এই হামলাগুলো সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে, আর তার পেছনে হয়তো রয়েছে রাশিয়ার নীরব সমর্থন। ইরান যেমন তার শক্তি বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি রাশিয়াও হয়তো আমেরিকার প্রভাব কমাতে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসছে। আকাশের ছায়াযুদ্ধ, ইরানের নতুন বার্তা, প্রতিরক্ষার আড়ালে আক্রমণের ইঙ্গিত। ভাবুন, এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ঘুরে বেড়াচ্ছে, ক্ষেপণাস্ত্রের হুমকি চারপাশে। ঠিক তখনই ইরান জানিয়ে দিল, আমাদের আকাশ অজেয়। এই ঘোষণাটা শুধু সামরিক দম্ভ নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা। 16 আগস্ট ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমের ফর্দ এয়ার ডিফেন্স বেজে পৌঁছান খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সেনাদের সাথে কথা বলেন এবং শহীদ যোদ্ধাদের স্মরণ করেন, যারা গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল। শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দেওয়া হবে। এই বার্তাটা শুধু প্রতিরক্ষা নিয়ে নয়, বিশ্লেষকরা বলছেন ইরান আসলে বোঝাতে চাইছে তারা শুধু আকাশ পাহারা দিচ্ছে না, সক্রিয় প্রতিরক্ষার কৌশল নিয়েছে। মানে যদি হামলা আসে আকাশে থামানো হবে, আবার একই সঙ্গে শত্রুর ঘাঁটিতেও পাল্টা আঘাত যাবে। বার্তার আড়ালে বার্তা, শত্রুর উদ্দেশ্যে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরান জানিয়ে দিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ ঠেকাতে প্রস্তুত। জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, শহীদ সেনাদের স্মরণ আর আকাশ প্রতিরক্ষার শক্তি তুলে ধরে জনগণকে আশ্বস্ত করা, আপনারা নিরাপদ। কূটনৈতিক ইঙ্গিত, ইরান বোঝাতে চাইছে তারা একেবারেই দুর্বল নয়, বরং প্রতিপক্ষের সামরিক শক্তিকে পাল্টা চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরানের শক্তি কতটা? ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। সত্যিই তাদের হাতে আছে বাভার 373 নামের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা S-400 এর সমকক্ষ বলে দাবি। আধুনিক রাডার, যা একসাথে বহু লক্ষ্য শনাক্ত করতে পারে। আকাশ প্রতিরক্ষা ড্রোন ও মিসাইল, যেগুলো আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করে দেখিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সত্যি কি পাল্লা দিতে পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা? নাকি এই ঘোষণা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা, যা জনগণকে সাহসী রাখার জন্য বেশি? এবার কাল্পনিক দৃশ্য, মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার, দূরে গর্জন করছে যুদ্ধ বিমান। হঠাৎ রাডারের স্ক্রিনে ধরা পড়ে শত্রুর ছোড়া মিসাইল। ইরানের প্রতিরক্ষা ঘাঁটি সতর্ক হয়ে ওঠে, সাইরেন বাজতে থাকে। একটা ক্ষেপণাস্ত্র ছুটে আসে আর মুহূর্তের মধ্যেই সেটিকে আঘাত করে ধ্বংস করে দেয় ইরানের প্রতিরক্ষা মিসাইল। কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, আমাদের আকাশ ভেদ করা যাবে না, আঘাত করলে পাল্টা জবাব হবে আরও কঠিন। এভাবেই শত্রুদের জবাব দিবে ইরান। গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়,
ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা 21 জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে 20 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে বাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন ই খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান, 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদ কি আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? সম্ভাব্য ইরান যুদ্ধ, ইসরায়েলের আকাশে নতুন আতঙ্ক, আকাশে অদৃশ্য উত্তেজনা, বাতাসে চাপা গুঞ্জন। যুদ্ধের ঢেউ কি আবার ছড়িয়ে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে? গলা নিউজ জানিয়েছে, ইরান কিংবা ইয়েমেনের হুথিদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইসরায়েল রাতারাতি জোরদার করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেন যুদ্ধ এসে দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম নির্দেশ দিয়েছেন, অ্যারো 3, অ্যারো 4, আয়রন ডোম, ডেভিড স্লিং আর ভূমি ভিত্তিক লেজার সিস্টেম দ্রুত উন্নয়ন করতে হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে নতুন রাডার আর গোপন প্রতিরক্ষা প্রযুক্তি। এক কথায় পুরো দেশকে ঢেকে ফেলতে চাইছে এক অদৃশ্য ঢাল দিয়ে। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কারণ ইতিহাস ভুলতে দেয় না। মাত্র 2 মাস আগের যুদ্ধে ইরান হঠাৎ করে নিক্ষেপ করেছিল 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল দাবি করে বেশিরভাগই নাকি আটকানো হয়েছে, কিন্তু বাস্তব অন্য কথা বলে। কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বেয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। ধোঁয়া, আগুন, চিৎকার। নিরাপত্তা বেষ্টনীর ফাঁক তখন স্পষ্ট হয়ে ওঠে। বারামের নির্দেশের ভেতরে তাই ভয়ও আছে, আবার স্বীকারোক্তিও। আর সেই কারণেই মার্কিন সেন্টকমের সঙ্গে জোরদার করছে সহযোগিতা। মনে রাখা দরকার, 2021 সাল থেকে ইসরায়েল সরাসরি যুক্ত হয়েছে সেন্টকমের ছত্রছায়ায়। গত 13ই জুন ইসরায়েল ইরানে চালায় আকস্মিক সামরিক অভিযান। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ল্যাব, বিস্ফোরণে মাটিতে মিশে যান জ্যেষ্ঠ কমান্ডার আর পারমাণবিক বিজ্ঞানীরা।
12 দিনের সংঘাতে ইরানের 1062 জন প্রাণ হারায়, তাদের মধ্যে 786 জন সামরিক আর 276 জন সাধারণ মানুষ। ইরান কি চুপ করেছিল? না, তারা ফিরিয়ে দিয়েছিল জবাব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের শহর। সেই আঘাতে নিহত হয়েছিল 31 জন বেসামরিক মানুষ আর এক অফ ডিউটি সৈনিক। ইসরায়েল বলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তখন 90% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল। কিন্তু বিশ্ব জানে যুদ্ধক্ষেত্রে একটি ফাঁক মানে মৃত্যু, মানে ভাঙন, মানে আঘাত। ইসরায়েল আকাশ ঢেকে দিতে চাইছে লোহা আর লেজার, অথচ ইরান প্রমাণ করেছে তাদের হাতের শক্তি শুধু রকেট নয়, মহাকাশ ছুঁয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অ্যারো 3 বা আয়রন ডোম হয়তো শত শত আক্রমণ ঠেকাতে পারে, কিন্তু ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন নতুন ধাঁধা, নতুন শক। আর ইয়েমেনের হুথিদের কথা, সেখানেও তেহরানের ছায়া। একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। আকাশ প্রতিদিনই হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। প্রতিরক্ষা ব্যবস্থার স্তূপ গড়ে কি ইসরায়েল সত্যি নিরাপদ, নাকি ইরানের প্রতিটি পাল্টা আঘাত তাদের মনে করিয়ে দিচ্ছে শক্তির লড়াইয়ে অজেয় কেউ নয়? আকাশে যখন লাল অ্যালার্ম বাজে তখন বোঝা যায় মধ্যপ্রাচ্যের মঞ্চে নাটক শেষ হয়নি, কেবল বিরতির পর্দা নেমেছে। ইরান দেখিয়েছে তার শক্তি এক আঘাতে থেমে যায় না। প্রতিটি শত্রুর আকাশে তাদের প্রতিরোধের ছায়া ভাসমান, আর ইসরায়েল আয়রন ডোমের দেয়াল তুলেও সেই ছায়া মুছে ফেলতে পারছে না।